আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভূপৃষ্ঠে তাপমাত্রা বাড়ায় বেড়েছে বজ্রপাত। এবছরে দেশে অন্তত 128 জনের মৃত্যু। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তুকি, প্রাইভেটে 15% কর, বৈষম্যের অভিযোগ শিক্ষার্থী শিক্ষাবিদদের। করোনা সংক্রমণ ঠেকাতে রাজশাহী শেরপুরে লকডাউন শুরু আজ। 163 ইউনিয়ন ও 9 পৌরসভার নির্বাচন স্থগিত। সৌদি আরবগামী নিবন্ধিত সব কর্মী কোয়ারেন্টিনে 25,000 টাকা পাবেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে বজ্রপাতের ঘটনা। সরকারি হিসেবে চলতি মৌসুমে এ পর্যন্ত 128 জন মারা গেছেন বজ্রপাতে। বিশেষজ্ঞরা বলছেন ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেড়েছে বজ্রপাত। এজন্য বজ্র বৃষ্টি শুরু হলে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ তাদের। আশিক এম রাসেলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। বজ্রপাত নতুন এক আতঙ্ক। সরকারি তথ্য অনুযায়ী 2016 থেকে এ পর্যন্ত দেশে বজ্রপাতে 1711 জন মারা গেছেন। অবকাঠামো ও স্থাপনার ক্ষতিও অনেক। প্রচুর এখানে ভূতত্ত্ববিদ ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার মনে করেন তাপমাত্রা বৃদ্ধির কারণে বেড়েছে বজ্রপাত। ভূপৃষ্ঠের যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন নদী নালা সমুদ্রের ওখানে, সেখানেও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে জলীয় বাষ্প সৃষ্টি হচ্ছে। সেটা আবার এসে এখানে পুঞ্জ মেঘের সৃষ্টি করছে এবং এখানে বজ্রপাত হচ্ছে। আমরা যদি এই বজ্রপাতটাকে কমিয়ে আনতে চাই, প্রচুর ডালপালা ছড়ানো থাকে, সেরকম এবং খুব দ্রুত যে গাছপালাগুলো বৃদ্ধি পায়, সেই ধরনের যদি আমরা গাছপালা এখানে লাগাই তাহলে বেশি তাড়াতাড়ি সুফল আমাদেরকে নিয়ে আসবে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন দেশে বছরে প্রায় 84 লাখ বজ্রপাতের ঘটনা ঘটছে, যার বেশিরভাগই হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে। বজ্রপাতের যে মেঘ থেকে হয়, এই মেঘগুলো সাধারণত আমরা দেখি যে এগুলো স্তরে স্তরে সাজানো এবং মেঘের পুরুত্ব কিন্তু অনেক বেশি। মেঘ থেকেও অনেক সময় বোঝা যায় যে বজ্রপাত সংঘটিত হতে পারে। বজ্রপাতের জন্য এখন কিছু ডিভাইস বা সেন্সর আমরা ব্যবহার করে পৃথিবীর কোথাও কোথাও আগাম সতর্কতা দেওয়া সম্ভব। সেটি 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা আগে এরকম আগাম সতর্কতা দেওয়া সম্ভব। এখন তো আমরা পূর্বাভাস দিতে পারছি না। এই জন্য আমাদের দেশে বজ্রপাতের সবচেয়ে বড় উপায়টি হলো জনসচেতনতা বৃদ্ধি করা। বজ্রপাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে লাইটিং অ্যারেস্টার স্থাপনের এবং ডিটেক্টিং মেশিন 7টি বিভাগীয় শহরে তারা একটা স্থাপন করেছে। অপারেশনে এখনো হয়তো যায় না, আমরা যতটুকু জেনেছি। কিছু কিছু জায়গায় আমরা এমন একটু স্থাপনা তৈরি করব যে স্থাপনায় মানুষ সাময়িকভাবে এসে আশ্রয় নিতে পারবে। এই স্থাপনাগুলি টিন শেড হলে আমরা জানি টিন শেডে বজ্রপাত নিরোধ হয় না, ফলে আমাদেরকে একটু পাকা স্থাপনা করতে হবে। বজ্রপাতে প্রাণহানি এড়াতে বিশেষজ্ঞরা যেসব পরামর্শ দেন তার মধ্যে আছে ঘন মেঘ জমলে 30 থেকে 45 মিনিট বাইরে না যাওয়া, খোলা মাঠে থাকলে নিরাপদ স্থানে সরে যাওয়া, খেতে থাকলে প্লাস্টিকের স্যান্ডেল পরে উবু হয়ে থাকা, জানালার পাশে বা বারান্দায় না যাওয়া, যানবাহনে থাকলে ধাতব কিছু স্পর্শ না করা, বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি ও মোবাইল টাওয়ার থেকে দূরে থাকা, বৈদ্যুতিক সরঞ্জামের সংযোগ বিচ্ছিন্ন রাখা, ধাতব হাতলের ছাতা ব্যবহার না করা, প্রতিটি ভবন ও স্থাপনায় বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তুকি দিচ্ছে সরকার, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে 15% কর। এমন অভিযোগ করে শিক্ষার্থীরা বলছেন এই প্রস্তাব বাস্তবায়ন হলে শিক্ষার খরচ আরও বাড়বে। মাহবুব কবির চপলের রিপোর্ট। 2015 সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার।
6 বছর পর এবারের বাজেটে বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর 15% কর প্রস্তাব দেওয়া হয়। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শুরু করেছেন আন্দোলন। এই 15% ভ্যাটের যে প্রস্তাবনা যদি সেটা গৃহীত হয়, আমাদের ক্রেডিট ফি বাড়বে, আমাদের পরীক্ষা ফি বাড়বে, আমাদের ভর্তি ফি বাড়বে। বলার অপেক্ষায় রাখে না, এটা একটা অনৈতিক সিদ্ধান্ত এবং এটা এক ধরনের জুলুম। এরকম 15% ভ্যাট এটা অবশ্যই একটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টের গার্জিয়ানদের জন্য অনেক বড় একটা চাপ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 5 লাখের বেশি শিক্ষার্থী লেখাপড়া করছেন। নতুন এই করের অজুহাতে বিশ্ববিদ্যালয়গুলোতে খরচ বাড়বে বলে আশঙ্কা তাদের। আমাদের টোটাল গেছে 4,34,000, হ্যাঁ 4 বছরের কোর্স। তো এইবার যারা পড়তেছে আপনার তাদের প্রায় 5.5 লাখের মতো পড়ে যায়। তো তার উপরে যদি আবার ট্যাক্স ভ্যাট দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের মতো স্টুডেন্টদের জন্য প্রচুর বিপদ হয়ে দাঁড়াবে। ইউনিভার্সিটির অনেক শিক্ষা প্রতিষ্ঠান দেখছে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসছে, তো তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তারা ট্যাক্সটা দেখ, স্টুডেন্টদের উপরে কখনোই যেন এটা আরোপ করা না হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে অলাভজনক প্রতিষ্ঠানে কর বসানো অযৌক্তিক। এখানে ট্যাক্স করার মানে হচ্ছে, এক নম্বর হচ্ছে যে একটা ডিসক্রিমিনেশন করা হয় যে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে ইতিমধ্যে তারা অনেক বেশি তারা টিউশন ফি দেয়, সেটার উপরে আরও চাপ পড়বে। যদিও তারা বলতেছে লভ্যাংশের উপরে, আসলে লভ্যাংশ তো বলে কিছু থাকে না আর কি, এটা তো উদ্বৃত্ত থাকবে, কারণ এটা ট্রাস্টি বোর্ড কর্তৃক চালিত। ট্রাস্টি বোর্ড এর যা চলে তার উপরে কোনো ট্যাক্স ভ্যাট হয় না আইনত। এই করোনা ভাইরাসের সময় এটা যাতে ইম্পোজ না হয়। দেশে এখন 107টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। অভিযোগ আছে অনেকেই টাকা ইনকামের হাতিয়ার হিসেবে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছেন। তাদেরকে নিয়ম নীতির মধ্যে আনতে গিয়ে শিক্ষার্থীদের যাতে কোনো কিছু চাপিয়ে দেওয়া না হয় সে বিষয়টি বারবার তাগিদ দেওয়া হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জেলায় শনাক্ত মৃত্যুর হার বেড়ে যাওয়ায় রাজশাহীতে 7 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ বিকেল 5টা থেকে 17 জুন রাত 12টা পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার সর্বাত্মক এই লকডাউন চলবে। রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির জানান, এই সময় দোকানপাট ও যান চলাচল বন্ধ থাকবে। চাঁপাই, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ থেকে কোনো যানবাহন রাজশাহীতে ঢুকতে পারবে না। রাজশাহী থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। তবে রোগী ও অন্য জরুরি সেবাদানকারীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। শেরপুরে 14 দিনের লকডাউন জারি করা হয়েছে। 11 জুন সকাল 6টা থেকে 24 জুন রাত 12টা পর্যন্ত এই বিধি নিষেধের আওতায় জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত বাড়ির বাইরে অবস্থান করা নিষেধ করা হয়েছে। এদিকে নাটোরের 7 দিনের চলমান লকডাউনের 3য় দিন চলছে। অবাধ চলাচল নিয়ন্ত্রণে টহলের পাশাপাশি নাটোর শহরে 12টি পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। তবে থামানো যাচ্ছে না বাজার কেন্দ্রিক মানুষের চলাচল। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় খুলনা বিভাগের সবকটি শহর প্রথম ধাপের 163টি ইউনিয়ন পরিষদ ও 9টি পৌরসভা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া ঢাকা 14, সিলেট 3 ও কুমিল্লা 5 আসনের উপনির্বাচন 14 জুলাইয়ের পরিবর্তে 28 জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার জানিয়েছেন, কম সংক্রমিত এলাকায় স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ করা হবে। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। করোনা সংক্রমণ ও চলমান বিধিনিষেধের মধ্যেই ভোটের আয়োজন করে নির্বাচন কমিশন। তবে সীমান্ত এলাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সংক্রমণ বাড়ায় কঠোর বিধিনিষেধে প্রশ্নের মুখে পড়ে ইসির ভোটের প্রস্তুতি। এ ব্যাপারে কমিশনকে চিঠি দেয় আইইডিসিআরও। জরুরি বৈঠকে বসে করোনার অতি সংক্রমণ এলাকায় ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। আইইডিসিআর তাদের তথ্যটি সামনে নিয়েছেন, মাঠ প্রশাসনে যারা কাজ করছেন তাদের রিপোর্টগুলো সামনে নিয়েছেন এবং কমিশন, মাননীয় কমিশনার বৃন্দ, বিভিন্ন আরইও সাহেব যারা আছেন বিভিন্ন জায়গায় কথা বলেছেন। প্রথম দফায় 371টি ইউনিয়ন পরিষদের মধ্যে 163টি নির্বাচন স্থগিত করা হয়, যার মধ্যে রয়েছে খুলনা বিভাগের সবকটি, নোয়াখালী জেলার 13টি, চট্টগ্রাম জেলার 12 ও কক্সবাজারের 15টি ইউনিয়নের নির্বাচন। একই সাথে দিনাজপুরের সেতাবগঞ্জ ও ঝালকাঠির সদর পৌরসভা ছাড়া 9 পৌরসভার নির্বাচনও স্থগিত করে ইসি। করোনা ভাইরাসের যে আক্রান্তের রেট অনেক হাই, এই জন্য খুলনা বিভাগের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। যেই জেলাগুলোকে উচ্চ আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছে ওই জেলাগুলোতে যতগুলো ইউনিয়ন পরিষদ এবং
পৌরসভা রয়েছে সেগুলো স্থগিত করা হয়েছে। এছাড়া ঢাকা 14, সিলেট 3, কুমিল্লা 5 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ 14 জুলাইয়ের পরিবর্তে 28 জুলাই নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন 21 জুন যথাসময়ে অনুষ্ঠিত হবে। যদিও নির্বাচনে করোনা সংক্রমণ বাড়লে কমিশন দায় নেবে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান ইসি সচিব। এরপরে পিছিয়ে দিতে গেলেও তো এটি আরও রেটটি বেড়ে যেতে পারে। করোনার দ্বিতীয় ঢেউর প্রকোপে এর আগে আরেক দফা ইউনিয়ন ও পৌরসভার এসব নির্বাচন ও সংসদীয় আসনের উপনির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে গত 24 ঘন্টায় অন্তত 22 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মারা গেছে 15 জন। নিহতদের 8 জন রাজশাহীর, 6 জন চাঁপাই নবাবগঞ্জের ও 1 জন নাটোরের বাসিন্দা। বিভাগে নতুন শনাক্ত হয়েছেন 164 জন। এদিকে গত একদিনে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ 1 জন, উপসর্গ নিয়ে 2 জন সহ মোট 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল বিভাগে 6 জেলায় নতুন শনাক্ত হয়েছেন 27 জন। কুষ্টিয়ায় গত একদিনে আরও 2 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছেন 44 জন। এ সময় ঠাকুরগাঁওয়েও করোনায় মারা গেছেন 2 জন, শনাক্ত হয়েছেন 43 জন করোনা রোগী। চাঁপাই নবাবগঞ্জে গত 24 ঘন্টায় করোনায় কারো মৃত্যু না হলেও নতুন করে শনাক্ত হয়েছে 68 জন এবং শেরপুরে আক্রান্ত হয়েছেন 14 জন। খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শয্যা খালি না থাকায় রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 100 শয্যার করোনা ইউনিটে রোগী ভর্তি ছিল 130 জন। শয্যা খালি হলে সেখানে রোগী ভর্তি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে জায়গা থাকলেও জনবলের অভাবে করোনার দ্বিতীয় ইউনিটটি চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ খুলনায় করোনা প্রতিরোধ কমিটির সভায় ব্যাপারে করণীয় নির্ধারণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও করোনা সংক্রান্ত সমন্বয়কারী ডাক্তার মেহেদি নওয়াজ। সৌদি আরবগামী নতুন পুরনো সব প্রবাসী বাংলাদেশি কর্মী হোটেলে কোয়ারেন্টিন বাবদ সরকারি ভর্তুকির 25,000 টাকা পাবেন। বিএমটির স্মার্ট কার্ডধারী কর্মীরা সরকারি এই অনুদান সুবিধা পাবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গতরাতে এই খবর জানানো হয়। এর আগে 20 মে থেকে 30 জুন পর্যন্ত যেসব প্রবাসী বাংলাদেশি কর্মী ছুটি শেষে নিজ খরচে সৌদি আরবে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে করেছেন বা করবেন তাদের 25,000 টাকা করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে নতুন ঘোষণায় যারা নতুন করে আবেদন করবেন তারাও ভর্তুকির এই টাকা পাবেন বলে এটিএন বাংলাকে জানান বিএমটির মহাপরিচালক শহীদুল আলম এনডিসি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল যে যারা ছুটিতে এসেছে ইমিডিয়েট যাবে তাদেরকে যেন 25,000 টাকা করে একটা সাপোর্ট দেওয়া হয়। মাননীয় মন্ত্রী ইমরান আহমেদ এমপি এবং আমাদের সচিব ডক্টর আহমেদ মনিরুসালিহীন স্যার ওনারা সিদ্ধান্ত নিয়েছেন কার্ডধারী সকলেই পাবেন। এটা একটা আনন্দের খবর, সকলের প্রতি সমান জাস্টিস করা। কিন্তু যারা রেজিস্টার্ড না, কার্ড গ্রহণ করেনি, তাদের জন্য এসব খবরটি এখনো সৃষ্টি হয়নি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। দীর্ঘ 11 মাস কারাভোগের পর 2008 সালে 11 জন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেনা সমর্থিত 1-11 তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 16 জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপোষহীন মনোভাব ও অনড় দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। এরপর থেকে দিনটি তার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয় 24 জুন জেনারেল হিসাবে পদোন্নতি হবে তার। এরপর 3 বছরের জন্য সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। বর্তমানে সেনা সদর দফতরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন শফিউদ্দিন আহমেদ। লাইভ স্ট্রিমিং অ্যাপ স্ট্রিমকার ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ চক্রের 2 সদস্য গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য দেয় তারা। লাইভ ভিডিও ও চ্যাট অ্যাপে সুন্দরী তরুণীদের সাথে আড্ডার লোভ দেখিয়ে গত 1 বছরে তারা হাতিয়ে নিয়েছে 13 কোটিরও বেশি টাকা।
জিএম তসলিমের রিপোর্ট। স্ট্রিমকার একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এই অ্যাপসে বিনস ও জ্যামস নামের দুটি ডিজিটাল মুদ্রা ব্যবহার করে সুন্দরী তরুণীদের সঙ্গে আড্ডার প্রলোভন দেখিয়ে জুয়ার ফাঁদে ফেলা হতো দেশের ভেতরে ও বাইরে থাকা তরুণ তরুণীদের। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে সিআইডির সাইবার ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুল আহসান বলেন, 1 লাখ বিনস 1020 টাকা ও 1 লাখ জ্যামস 600 টাকায় বিক্রি করত এই চক্রটি। আর এই টাকা সংগ্রহ করা হতো বিভিন্ন মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। ভার্চুয়াল বিনস বাহির থেকে কিনতে হয়, দেশের বাহির থেকে কিনতে হয় এবং পেমেন্টটা ফরেন কারেন্সিতে হয়। বাংলাদেশে এটি কেনাবেচা করার জন্য বাংলাদেশ ব্যাংক অথরাইজডও কোনো কিছু নাই, সুতরাং এখানে হুন্ডির আমরা একটা যোগসূত্র দেখতে পাচ্ছি। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন ব্যবহার করে দেশ থেকে অ্যাপে যুক্ত হতেন ব্যবহারকারীরা। এই অ্যাপে ইউজার ও হোস্ট আইডি রয়েছে। হোস্ট আইডি ব্যবহার করে এক ধরনের চক্র অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সুন্দরী তরুণীদের সাথে আড্ডা দেওয়ার প্রলোভনে লাইভ স্ট্রিমিং অ্যাপে ঢুকতেন সাধারণ ব্যবহারকারীরা। সেজন্য তাদের কিনতে হতো বিনস নামের ভার্চুয়াল মুদ্রা। সেখানে সুন্দরী তরুণীদের হোস্টিং করিয়ে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করত তারা। গ্রেপ্তারকৃত নিদুরাম দাস ও ফরিদ উদ্দিনের ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে সিআইডি। এখানে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়, তাদেরকে একটি চাকরির কথা বলা হয়, 4 ঘন্টা চাকরি করলে 4 ঘন্টা লাইভ স্ট্রিমিং করলে একটি টাকা পাওয়া যাবে এরকম বলা হয়। এবং এখানে কিছু গিফটের ব্যাপার আছে। বিনস বলা হচ্ছে ভার্চুয়াল মুদ্রার মতো, যে যত বেশি বিনস আর্ন করতে পারেন তার ভ্যালুটা বেড়ে যায়। এই চক্রের সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারে সিআইডির সাইবার ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে থাপ্পড় মারা যুবককে 4 মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। অবশ্য বৃহস্পতিবার অভিযুক্ত ড্যামিয়েন ট্যারেলকে প্রথমে 18 মাসের দণ্ড দিয়েছিলেন আদালত, পরে 14 মাসের সাজা স্থগিত করা হয়। গত মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ড্রোম এলাকা পরিদর্শনে যান ম্যাক্রো। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে কুশল বিনিময়কালে সেখানে উপস্থিত ট্যারেল আচমকা সজোরে থাপ্পড় বসিয়ে দেন প্রেসিডেন্টের গালে। আদালতে ট্যারেল বলেন, ফ্রান্সে অবক্ষয়ের জন্য প্রেসিডেন্ট ম্যাক্রো দায়ী। এবারে ইউরোকাপ ফুটবলের খবর। করোনা মহামারীর মরণ ভয় উপেক্ষা করে ইতালি ও তুরস্কের মধ্যকার খেলা দিয়ে শুরু হচ্ছে ইউরো ফুটবল আসর। বাংলাদেশ সময় শনিবার রাত 1টায় ইতালির রোমে মুখোমুখি হবে 2 দল। আর 11 জুলাই রাত 1টায় ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে হবে 24 দলের এই প্রতিযোগিতার ফাইনাল। আরও জানাচ্ছেন পরাগ আরমান। হওয়ার কথা ছিল 2020 সালে, কিন্তু করোনা মহামারীর কারণে 1 বছর পর শুরু হচ্ছে ইউরো ফুটবল আসর। একটি বা দুটি নয়, এই প্রথম ইউরোপের 11টি দেশে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে দলগুলো। স্বাগতিক সব দেশে যে খেলছে তা নয়, ইউরোর হীরক জয়ন্তীতে গোটা ইউরোপ জুড়ে উৎসবটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টায় এমনটা করা। 2020 সালের টুর্নামেন্ট বলেই 1 বছর পর আয়োজন হলেও টুর্নামেন্টের নাম ইউরো 2020 থাকছে। 24টি দেশ 6 গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতি গ্রুপের শীর্ষ 2টি দলের সঙ্গে প্রি কোয়ার্টার ফাইনালে যোগ দেবে 6টি গ্রুপের সেরা 4টি তৃতীয় দল। আগেরবারের চ্যাম্পিয়ন পর্তুগালকে এবার আর ফেভারিট ধরা হচ্ছে না। 3 বারের ইউরো চ্যাম্পিয়ন জার্মানির অবস্থাও ভালো নয়। 3 বারের আরেক চ্যাম্পিয়ন স্পেনও 2014 সালের পর থেকে প্রায়ই অচেনা। তবে ফর্মে আছে ফ্রান্স। 1998 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর 2000 সালে ইউরো জিতেছিল তারা। 2018-তে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ফ্রান্স যদি 2020-এর ইউরো চ্যাম্পিয়ন হয় তবে অবাক হওয়ার কিছু থাকবে না। এদিকে যারা কখনো ইউরো জেতেনি সেই ইংল্যান্ড ও বেলজিয়ামের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। ইউরো কাপের 60 বছরের পূর্তিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল উয়েফার, কিন্তু করোনায় গত 1 বছরে সারা বিশ্বে বন্ধ হয়েছে একের পর এক টুর্নামেন্ট। বাধ্য হয়ে ইউরো কাপের নিয়মে একগুচ্ছ পরিবর্তন আনতে হয়েছে, তবে তেমন কোনো অনুষ্ঠান হচ্ছে না এবার। পরাগ আরমান, এটিএন
বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, প্রাইম ব্যাংক, শেখ জামাল এবং লিজেন্ডস অফ রূপগঞ্জ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গাজী গ্রুপ 6 উইকেটে জয় পায়। ওল্ড ইউএচএসের 7 উইকেটে 136 রানের জবাবে গাজী গ্রুপ 4 উইকেটে 139 রান তুলে জয় পায়। বিকেএসপির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রাইম দোলেশ্বরকে 3 রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেটার্স। অন্য ম্যাচে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে 6 উইকেটে পরাজিত করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এদিকে মোহামেডানকে 9 উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। অন্য ম্যাচে জিতেছে আবাহনী ও খেলাঘর। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়ায় বেড়েছে বজ্রপাত। এবছরে দেশে অন্তত 128 জনের মৃত্যু। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তুকি, প্রাইভেটে 15% কর বৈষম্যের অভিযোগ শিক্ষার্থী শিক্ষাবিদদের। করোনা সংক্রমণ ঠেকাতে রাজশাহী শেরপুরে লকডাউন শুরু আজ। 163 ইউনিয়ন ও 9 পৌরসভার নির্বাচন স্থগিত। সৌদি আরবগামী নিবন্ধিত সব কর্মী কোয়ারেন্টিনে 25,000 টাকা পাবেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।